আসিফ ভুঁইয়া ডিস্ট্রিক্টকে তাকে গ্রেপ্তার করে রাজসাক্ষী, কিন্তু তিনি তো কারো নাম বলবেন না, সেটা আবার বলেছেন যে কারো নাম বলবো না। নাম বলবো না, তারে ধরে নিয়ে পাঙ্গানি দিলেই বলে দিবে রিমান্ডে নেন আপনার, অথবা এই যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনাকে ধরে নিছে আইজিপির রাজসাক্ষী করছে না, করে তার জেল কমছে না, তো ওকে ধরে নিয়ে রাজসাক্ষী বানাক, বলবে না মানে সে পাবলিকলি বলেছে, সেটা বলবে না কেন? সে নেতা না? সে নাকি আবার সিটি কর্পোরেশন নির্বাচনও করবে না? তার বিরুদ্ধে দুদকে মামলা আছে না, মামলা তদন্ত করুক, এই সরকারের দায়িত্ব। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অনেক নেতার বিরুদ্ধে দুদকে মামলা আছে, মামলার তদন্ত করবেন না? তদন্ত যদি নির্দেশ হয় ছাড়া দেন। সরকার কিন্তু জনতুষ্টি ওয়ার্কগুলোকে প্রায়োরিটি দিচ্ছে, মূল সমস্যার জায়গায় সরকার গুরুত্ব পাচ্ছে না। প্রায়োরিটির ব্যাপার আছে না, ওই কৃষক কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড এখন দিচ্ছে না, হ্যাঁ, ফ্যামিলি কার্ড ইত্যাদি দিচ্ছে না, এগুলো হলো জনতুষ্টি প্রোগ্রাম। দরকার আছে, এটা দরকার আছে, কিন্তু এখন ইউনূস সরকার তো 3 কোটি লোক বেকার, বিশ্ব ব্যাংকের জরিপ অনুযায়ী 3 কোটি লোক বেকার হয়ে গেছে, 3 কোটি লোক গরিব হয়ে গেছে। 3 কোটি লোককে এখন এই সময়ে, যেখানে যুদ্ধে তেল নাই, জ্বালানি, জীবন এবং জীবিকার লাইফলাইন জ্বালানি সংকট, পৃথিবী এখন আউলিয়ে যাচ্ছে, এই সময়ে যে আপনি তুষ্টি না, মেজর যে ক্রাইসিস, অর্থাৎ অভ্যুত্থানের শক্তিগুলোকে অন্তত পক্ষে এক জায়গায় রাখা, সেই চেষ্টা করা। সংসদে এখন ধরে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু সংসদ নিয়ে আপনি যে জনতুষ্টির কথাটা বললেন, এখানে একটু শুনতে চাই, যারা আপনারা বিশেষজ্ঞ, এরকম আপনাদের মতো বিশেষজ্ঞ দুই একজন এই কথা বলে থাকেন যে জনতুষ্টি আসলে একটা বিপ্লব ঠেকাতে বিশেষ ভূমিকা পালন করতে পারে যদি আবার কোনো বিপ্লব মাথাচাড়া দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী জনতুষ্টিমূলক কাজগুলো আবার খুব বেশি অর্থনীতি বা নানান জায়গায় কাজ করে। বাংলাদেশের ইতিহাসে আপনার ওপিনিয়ন তৈরি করে যারা, এই যে প্রিন্স ভাই যতক্ষণ মাঠে না নামবে ততক্ষণ আন্দোলন হবে না, অর্থাৎ নেতারা। আমাদের দেশের সাধারণ লোক সেই দেশ স্বাধীন হওয়ার থেকে বঞ্চিত, এরা কাউকে বিশ্বাস করে না, এইটাই সত্য কথা। কিন্তু আবার তারা কিন্তু বিভিন্ন পার্টি অ্যাফিলিয়েশন আছে, ওখান থেকে সরেও না। এই হলো জনগণ, অর্থাৎ আপনি যে কোনো কারণে তার ডাক দিলেন, ধরেন অভ্যুত্থান একটা ঘটছে 5 তারিখে, এখন ধরেন সংসদ থেকে বয়কট করে এখন অভ্যুত্থানে হুমকি দিচ্ছে না, এখন তার আর সেই অভ্যুত্থান হবে না, নিশ্চিত হবে না। কারণ জামাত ইলেকশনের আগে যে পরিমাণ তাফালিং করেছে, জামাতের বিরুদ্ধে কথা বলা তো মুশকিল, কারণ আমি মুসলমান, আমি তো জান্নাতে যাইতে চাই, টিকিটটা তো আবার তার হাতে, বুঝছেন না? সমস্যা ওখানে, তো কথা বললেও বিপদ, তারা জান্নাত ছুটে গেল, ব্যাপারটা এরকম। টিকিট তো তারা দেয়, বুঝছেন না? আল্লাহ যে দোজখ ব্যস্ত বানাইছে, বিচার করবে আল্লাহ, টিকিটটা ওদের হাতে, মুশকিল তো। এখন তাফালিং করে যে পরিমাণ টাকা পয়সা খরচ করছে আপনার দেখেন, আমি জামাতকে কিন্তু আসলে সার্বজনীন রাজনীতির দল মনে করি না। এই কারণেই যে আপনি দেখেন তারা এনজিও টাইপের একটা দল, কত প্রতিষ্ঠান আছে, কোন প্রতিষ্ঠানে জামাতের অনুসারী ছাড়া কেউ চাকরি করতে পারে না। তো জামাত যদি ক্ষমতায় আসে, জামাতের অনুসারীর এই দেশে থাকবে, তারাই সুযোগ পাবে, অন্যরা প্রিন্স যেগুলো জেলে থাকবে, সারা জীবন জেলে থাকবে অথবা খতম হয়ে যাবে। কিন্তু রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আবারও ফিরতে চাই, যদি যেটা এম এ আজিজ বলছিলেন যে বাঙালি জনগণ, আমাদের জনগণের কথা বলছিলেন যে জনগণ আমরা কেমন, সেটা আবার যদি রাজনীতিবিদও একই রকম হয়, তাহলে এই নতুন বছরের রাজনীতি নিয়ে আমরা কেন আলাপ করতে বসেছি? আসলেও কি নতুন বছরের রাজনীতিতে নতুন কিছু পাবো আমরা? না, প্রথমত একথা আমি আগেও বলেছি, নতুন বছরে নতুন কিছু প্রত্যাশা সেই রকম কোনো পরিস্থিতি ঠিক এই মুহূর্তে দেখছি না আমি। নতুন পরিস্থিতি, নতুন প্রত্যাশা মেন ইতিবাচক কথাটা বলছি, কিন্তু যে সংকটের ধারাবাহিকতা ছিল সেটা অব্যাহত আছে। আমরা আকাঙ্ক্ষা করতে পারি কত বেশি এর থেকে উত্তরণ ঘটাতে পারবো কিনা। এক্ষেত্রে আমি একটু কথা বলার আগে বলি, আজিজ ভাই খুব যথাযথ বলেছেন। আজিজ ভাই তো শুধু এখন না, আমরা যতদিন ওনাকে চিনি, অনেক আগে থেকে চিনি, ছাত্র আন্দোলনের সময় থেকে, উনি অন্তত পক্ষে যতটুকু নিজে বোঝেন, নিজের অভিজ্ঞতা, দীর্ঘ অভিজ্ঞতা থেকে যা মনে করেন কোনো ভয় ভীতিবিহীনভাবে সেটা তুলে ধরেন, এটাই। এবং ন্যাচারালি তার আলোচনার একটা লোড আমি যদি বুঝে থাকি, যেটা থাকে যে ঠিক আছে, অন্তত পক্ষে যে ঐক্যের কথা, মানুষের কথা বলছেন, এরকমের জায়গাটা আছে। কিন্তু দেখেন উনি কতগুলো কারেক্ট জায়গায় ধরেছেন মানে আগেও বলছে না। তার একটা হচ্ছে, ধরেন আপনি যদি যে আকাঙ্ক্ষার কথা আমরা বলতে চাই, আমি একটা উদাহরণের জন্য বলি, তাহলে বিগত দিনে যে সংকটগুলো ছিল আপনি চিহ্নিত করে
যদি ঐক্যমত্য হলো ভালো, মানে সংসদের ঐক্যমত্য বলছেন বা আগায় যেতে হবে। তো একটা বড় ঘটনা দেখেন, যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী প্রবণতার অবসানের পরে যারা ক্ষমতায় আসলো তারা তো মানুষকে আশাহত করছে। কারণ গত 18 মাসে তারা যে ক্ষমতায় ছিল, আজকে আমরা একসাথে একটু আড্ডার মতো এক জায়গায় ছিলাম, সেখানে বলা যায় আমি দেখলাম সবারই অভিন্ন অভিমত যে যারা একটু সচেতন মহল বা যারা একটা মানবিক জীবনযাপন করতে চায় তারা হাঁপ ছেড়ে বাঁচছে। যাতে 18 মাসে এরকম একটা যেন নাবিশ্বাস উঠে যাচ্ছিল। এইটা তো রিয়েলিটি। সেই রিয়েলিটির একটা খেয়াল করেন, ওই যে এখানে কি আসিফ মাহমুদ সজীব ভাইয়ের নাম আসলো, যে ক্ষমতাসীন দলের মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন। তো তিনি যখন বলেন যে 29 সাল পর্যন্ত ডিপ স্টেট ক্ষমতায় রাখতে চেয়েছিল এবং আমাদেরকে এই দেওয়ার কথা বলেছিল, তাহলে আপনি যদি এক ধাপ অগ্রগতি ঘটাতে চান তাহলে আপনাকে তো দুইটা জিনিস খুঁজে বের করতে হবে। 1 নম্বর, ডিপ স্টেট কি কি চেয়েছিল। 2, ডিপ স্টেটের দেশি এবং বিদেশি কারা। আমি তো সংসদকে বলবো, উনি ওনার ভাষায় বলেছেন কি করলে খবর পাওয়া যাবে। আমি ভদ্র ভাষাই বলি, সংসদ আমরা তাদের কাছে আহ্বান জানাই, যদি মিনিমাম ঐক্যের ধারায় গণতান্ত্রিক ধারায় এগিয়ে যেতে চান তাহলে ডিপ স্টেট কি কি চেয়েছিল এবং তারা দেশি বিদেশি কারা সেটাকে চিহ্নিত করেন। আপনি ওইটা ছাড়া তো এক করলেও আগাইতে পারবেন না, কারণ কতগুলো আলোচনা এসেছে। খেয়াল রাখেন, এটা কি প্রকাশ পেয়েছে? মানে কি কি চেয়েছিল সেটা তো আমরা এখনো জানতে পারিনি, কারা চেয়েছিল সেটাও জানতে পারিনি, কিন্তু কি দিতে চেয়েছিল সেটা কি জানতে সেটা তো আমরা জানতে পারিনি। কিন্তু একটা জিনিস দূর থেকে বুঝি, যেমন ধরনের যে একই তাদের কি বলে পররাষ্ট্রমন্ত্রী যাকে করা হয়েছিল আগে দায়িত্ব ছিল এবং আমেরিকাকে দাসখতের চুক্তি করতে হয়েছিল, হয়তো এই ধরনের আরো কিছু ছিল। এবং আমরা জানি ভূ রাজনীতিক, এটা অনেক আগে থেকে আমরা বলে আসছিলাম, ভূ রাজনীতির কারণে এই অঞ্চলে আমেরিকা আধিপত্য বিস্তার করতে চায়। আমরা জানি যে আজকে দুনিয়াতে যে এই যে ডলারের অধিকার খর্ব করে ব্রিক্স এবং অন্যরা যে অন্য আধিপত্য কায়েম করতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশ চায় হয়তোবা, আমি হয়তোবা বলছি, আমরা হয়তো পলিটিক্যাল বিবেচনা থেকে বলতে পারি সাম্রাজ্যবাদ কি কি চাইছে, কিন্তু আমি নিজে আগে ওই কথা বলতে চাচ্ছি না। আমি বলছি যে ওই আগের একজন উপদেষ্টা যখন বলেছে, তার কাছ থেকে এটা শুনলে আপনি যদি ন্যূনতম মানুষের প্রতি আপনাদের দরদ থাকে, তাহলে কি কি চেয়েছিল, তাহলে আমাদের দেশের স্বার্থ বিহীন হবে, ওইটা আমরা কোনোভাবেই দেবো না। কারা কারা চেয়েছিল, দেশি বেশি ষড়যন্ত্রকারী কারা, তাহলে তাদেরকে প্রতিহত করতে পারবো। আপনি তার উদ্যোগ কি কখনো আপনি দেখতে পাচ্ছেন? সংসদে সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, তাহলে আপনি কিসের ঐক্যের আশা করছেন? এইরকম একটা জায়গা আছে। আরেকটা কথা উনি গুরুত্ব বলেছেন বলে আমি রিপিট করি, কেন চাচ্ছেন না এইটা যদি একটু আপনার ভাবনাটা আমাদের এক কথা উত্তর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, উত্তর দিয়ে দিচ্ছি, কারণ এই যে যারা আছে সরকারি এবং বিরোধী দল, ওই যে মেটিকুলাস ডিজাইন শব্দটা তো আবিষ্কার ওনারাই করেছেন। এইটা আজকে খুঁজে দেখতে হবে। এই যে সরকারি দল তো ভোট হলে, আমিও মনে করি যে যে প্রেক্ষিতে উনি যেটা বলেছেন ও ব্যাপারে আমারও জেনারেল পজিশন, যে ঘটনার পর যেটা আমরা ভোট চেয়েছিলাম, যেটা আমরা 24 সালের আগস্টের পরে দ্বিতীয়বার সেপ্টেম্বর অক্টোবরে যখন দেখা করলাম, ওই কথাই বলেছিলাম। অন্য কাজ ইউনূস সাহেবের না, লিখিত আছে ওনাকে বাম জোটের, যে আপনি দ্রুত নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে ভোটে যান, অন্য জায়গায় না। উনি সেটা শোনেন নাই। ওইটা হলে হয়তো আওয়ামী লীগ নাই, ন্যাচারালি বিএনপি ক্ষমতায় আসতো এবং আরো হয়তো তখন একটা অভ্যুত্থানের পর অভ্যুত্থানকারী অনেক শক্তি, তারা হয়তো অনেক বেশি বিভিন্ন জায়গায় যেতে পারতো, মানুষ চয়েসটা করে নিতে পারতো। কিন্তু মানুষ তো হাঁপ ছেড়ে বাঁচতে চেয়েছে। এই কিন্তু আপনি ভোট নিয়ে দেখেন, বিএনপির অনেক অভিযোগ করছে না যে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, অমুককে জিতিয়ে দেওয়া হয়েছে। ওই জামাতের যিনি এইখানে 15 উনি কি করে জিতলো, এখানে কায়েম সাহেব কি করে হারলো, অমুককে জিতালে, তো ওনাদেরই কথা। এবং এই কথাটারও কিছু প্রমাণ বলে আমি অন্য অর্থে বলছি, ওনাকে আমি কোট করে যেটা বলতে চেয়েছিলাম, ঐক্যমত্য কমিশনে আপনি দেখেন, এই যে গরিবী, এটা নিয়ে কোনো কমিশন হয়েছে? বেকারত্ব নিরসন কমিশন হয়েছে? এগুলো তো হয় নাই। এইটা ওনাদের একটা বিশেষ ডিজাইনের অংশ ছিল। কিন্তু হ্যাঁ, আমরা মনে করছি ঠিক আছে, যদি এর মধ্যে তুমি কিছু সম্মিলিতভাবে পজিটিভ কিছু আনতে পারো, যে ক্ষমতায় যাবে করবে, তবে এইটাই তো তাদের দায়িত্ব, সব না, অন্যান্য রাজনৈতিক দল আছে এবং জনগণ আছে, তারা করবে। কিন্তু এইখানে আমি কথাটা তুললাম এই জন্যে, এই ঐক্যমত্য কমিশনে এইটা নিয়ে তো আমি মনে করি, যেহেতু টেলিভিশনে দেখানো হয়েছে, আপনি একটা গবেষণা করতে পারেন। ওইখানে কিন্তু বারবার একটা শব্দ নিয়ে আসা হয়েছিল, ওই যে আমি মেটিকুলাস ডিজাইন শুনতে চাইলেন বলে বলি, এটা তো আজিজ ভাইয়ের এগুলো মুখস্থ, যে তারা বলছিল যে এটা কোনোদিন শুনেছেন কিনা জানি না, সংসদের কি বলে দ্বিতীয় বিরোধী দল তারা কি পাবে, কি তাদের কথা, এটা কখনো শুনছে না, কিন্তু শুনি নাই। তার মানে ডিজাইনটা এরকম, হ্যাঁ হয়তো বিএনপি ক্ষমতায় যাবে, দ্বিতীয় অমুক দল থাকবে, তৃতীয় অমুক দল থাকবে। কিন্তু ঘটনাচক্রে দেখেন তাই হলো। এনসিপি আদৌতে একটা সিটও পাওয়ার কথা ছিল না, সর্বশেষ যেখানে ইলেকশন করেছে যদি ইন্ডিভিজুয়াল ইলেকশন করে, কিন্তু ঘটলো তাই। তো এখন আমি বলছি ওই কারণেই যে এদের কাছ থেকে, তাহলে যদি আমার ওই যে আপনার কথার উত্তরেই আমি আসলাম, যদি তারপরে তো এখানে লন্ডন বৈঠক বহু আলোচিত হচ্ছে, ওই যে একই লক্ষ্যেই
কি বলে পররাষ্ট্র উপদেষ্টা করা, এবং তিনি আজকে তার মতো করেই চালাচ্ছে। এবং তিনি বললেন যে আমেরিকার সাথে চুক্তিতে নাকি বিএনপি এবং জামাতেরও সাই ছিল। তার মানে আমি বলতে চাইছি যে এই ধরনের একটা ডিজাইনে পরিচালিত এখনো পর্যন্ত অনেক কিছু হচ্ছে বলেই আপনি এই যে ডিপ স্টেট বা তার বা কি বলে কারা ছিল না ছিল এই খবরের মধ্যে কেউ ঢুকছে না, যেটা আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকর। এটা মনে রাখতে হবে। আপনার মন্তব্যটা একদম আপনি সুস্পষ্ট করলেন। আমি বিরতি থেকে ফিরে এসে এম এ আজিজ আপনার মন্তব্যটাও একটু শুনতে চাই, যে আপনি কি ভাবছেন, কেন তারা পরিষ্কার করছে না, বা এর